একবারই এক প্রশ্ন ২০১১ সালের ২ মে গভীর রাত আমেরিকার নেভি সিল কমান্ডো হেলিকপ্টারে করে নামল পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে। লক্ষ্য একটা ৩ তলা বাড়ি, উঁচু দেয়াল, কাঁটাতার, কোনো ইন্টারনেট সংযোগ নেই, কোনো টেলিফোন লাইন নেই। কয়েক মিনিটের অভিযানে মারা গেলেন বিশ্বের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী ওসামা বিন লাদেন। কিন্তু আসল প্রশ্নটা এখানেই শুরু। এই বাড়িটা ছিল পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক একাডেমির থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে। পাকিস্তানের ওয়েস্ট পয়েন্ট বলা হয় যে একাডেমিকে। বিন লাদেন ৯ বছর ধরে এখানে লুকিয়েছিলেন, অথচ পাকিস্তান সরকার বলল আমরা জানতাম না। আমেরিকা পাকিস্তানকে আগে থেকে কিছু জানায়নি, কারণ তারা সন্দেহ করেছিল যদি জানানো হয় তাহলে কেউ একজন বিন লাদেনকে সতর্ক করে দেবে। কে সেই কেউ একজন? বেশিরভাগ বিশ্লেষকের চোখ গেল একটা সংস্থা থেকে, ISI, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে রহস্যময় আর সবচেয়ে বিতর্কিত গোয়েন্দা সংস্থাগুলোর একটা। এ সংস্থা কিভাবে তৈরি হলো, কিভাবে একটা সামরিক ইউনিট থেকে এমন এক শক্তিতে পরিণত হলো যা পুরো একটা দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে? বিন্দুর আজকের পর্বে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত গোয়েন্দা সংস্থা ISI এর এই গল্পটাই বলবো। ১৯৪৭ সাল ভারত ভাগ হলো, জন্ম নিল পাকিস্তান। কিন্তু স্বাধীনতার কয়েক মাসের মধ্যেই কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলো। প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। এই যুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনীর ৩টি শাখা, স্থল, নৌ, বিমান। কারোর সঙ্গে কারোর গোয়েন্দা তথ্য আদান প্রদান ছিল না, প্রত্যেকে নিজের মতো কাজ করছিল। এর ফলে একটা বিশৃঙ্খলা তৈরি হলো। পাকিস্তান বুঝল তাদের একটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দরকার, যেটা ৩ বাহিনীর মধ্যে সমন্বয় করবে। ১৯৪৮ সালের ১ জানুয়ারি জন্ম নিল ডিরেক্টরেট ফর ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, সংক্ষেপে ISI। মজার বিষয় হলো এই সংস্থা তৈরির পেছনের মূল ব্যক্তি ছিলেন একজন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ সেনা কর্মকর্তা, মেজর জেনারেল ওয়াল্টার কাথর। তিনি যখন পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন, ব্রিটিশ গোয়েন্দা মডেল অনুসরণ করে তিনি এই সংস্থার কাঠামো তৈরি করেছিলেন। শুরুতে ISI ছিল খুবই ছোট, বলতে গেলে প্রায় অপরিচিত সংস্থা, শুধু বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করত, দেশের ভেতরের রাজনীতিতে নাক গলাত না। কিন্তু ১৯৫৮ সালে এক বড় পরিবর্তন এলো। জেনারেল আইয়ুব খান সামরিক অভ্যুত্থান করে ক্ষমতা দখল করলেন। পাকিস্তানে প্রথমবার সামরিক শাসন এলো। আইয়ুব খান বুঝলেন ক্ষমতায় টিকে থাকতে হলে শুধু বিদেশি শত্রু নয়, দেশের ভেতরের রাজনৈতিক বিরোধীদের উপরও নজর রাখতে হবে। ISI-কে দেয়া হলো এক নতুন দায়িত্ব, অভ্যন্তরীণ নজরদারি, রাজনৈতিক বিরোধীদের ট্র্যাক করা, সরকার বিরোধী যে কোনো আন্দোলন নস্যাৎ করা। এই মুহূর্ত থেকেই ISI এর চরিত্র বদলে গেল। এটা আর একটা শুধু সামরিক গোয়েন্দা সংস্থা রইল না, হয়ে উঠল রাষ্ট্রের ভেতরের রাষ্ট্র। ১৯৭০ সাল পাকিস্তানে সাধারণ নির্বাচন হলো। পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ৩১৩টি আসনের মধ্যে ১৬৭টি জিতল। এক কথায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পুরো পাকিস্তানের সরকার গঠনের অধিকার অর্জন করল। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এটা মানতে রাজি হল না। ক্ষমতা হস্তান্তর আটকে দেয়া হলো। পূর্ব পাকিস্তানে, মানে আজকের বাংলাদেশে, ক্ষোভ বাড়তে লাগলো। এই পুরো পরিস্থিতিতে ISI কি করেছিল? পরবর্তীতে পাকিস্তান নিজস্ব তদন্ত কমিশন, তৎকালীন হামুদুর রহমান কমিশন, এই প্রশ্নের উত্তর দিয়েছিল। কমিশনের রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছিল ISI এবং ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির গোয়েন্দা ব্যর্থতায় পূর্ব পাকিস্তানের সীমান্তে ভারতীয় এজেন্টদের অনুপ্রবেশ ঠেকাতে পারেনি। কিন্তু আসল সত্যটা আরও গভীর। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী চালালো অপারেশন সার্চ লাইট। লক্ষ লক্ষ বাঙালি নিহত হলেন, লাখো মানুষ ভারতে আশ্রয় নিলেন। ISI এর গোয়েন্দা প্রতিবেদনগুলো, যেগুলো পরে প্রকাশ পেয়েছে, সেখানে দেখায় একটা অদ্ভুত বিষয়। পাকিস্তানি কর্মকর্তারা প্রথম দিকে পরিস্থিতিকে শুধু আইনশৃঙ্খলা সমস্যা হিসেবে দেখতেন। তারা বুঝতেই পারেননি পুরো একটা জাতি তাদের বিরুদ্ধে জেগে উঠেছে। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের মুক্তি বাহিনী, বিশেষত নৌ কমান্ডো বাহিনী, ১ লাখ টনেরও বেশি পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছিল, বিদ্যুৎ কেন্দ্র, সেতু ধ্বংস করেছিল। ISI এই প্রতিরোধগুলো আন্দাজও করতে পারেনি। ডিসেম্বরে ভারত সরাসরি যুদ্ধে নামল। মাত্র ১৩ দিনে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করল ঢাকায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আত্মসমর্পণ। পাকিস্তান ভেঙে গেল, জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। এই পরাজয় ISI এর ইতিহাসে সবচেয়ে বড় কালো দাগ। এত বড় গোয়েন্দা ব্যর্থতা যে একটা দেশ ২ টুকরো হয়ে গেল। কিন্তু পাকিস্তান এই পরাজয় থেকে যে শিক্ষা নিল সেটা আরও ভয়ঙ্কর। তারা সিদ্ধান্ত নিল আর কখনো দুর্বল থাকা যাবে না। সামরিক শক্তি বাড়াতে হবে, পরমাণু অস্ত্র বানাতে হবে, আর গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী করতে হবে। ১৯৭৫ সালে প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো একটা নির্বাহী আদেশে ISI এর ভেতরে তৈরি করলেন একটা অভ্যন্তরীণ শাখা, যার কাজ হলো দেশের ভেতরের রাজনৈতিক দল ও বিরোধীদের উপর নজরদারি। আর এর মধ্য দিয়ে ISI আরও গভীরে ঢুকল পাকিস্তানের রাজনীতিতে।
1977 সাল জেনারেল জিয়াউল হক সামরিক অভ্যুত্থান করলেন। প্রধানমন্ত্রী ভুট্টোকে গ্রেফতার করা হলো, পরে ফাঁসি দেওয়া হলো। জিয়াউল হক পাকিস্তানে শুরু করলেন কঠোর ইসলামীকরণ নীতি। আইএসের নেতৃত্ব বদলে গেল। জিয়া আইএসআই এর প্রধান হিসেবে নিয়োগ দিলেন মোহাম্মদ রিয়াজ খানকে, যিনি কিনা একজন গভীর ধার্মিক ও শরিয়া অনুসারী মানুষ। আইএসআইকে দেওয়া হলো নতুন দায়িত্ব, পাকিস্তান কমিউনিস্ট পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের উপর গোয়েন্দাগিরি করা, বিশেষ করে ভুট্টোর অনুসারীদের। কিন্তু আইএসআই এর ইতিহাসে সবচেয়ে বড় মোড় এলো 1979 সালে। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে আক্রমণ করল। আমেরিকা চাইলে সোভিয়েতদের আফগানিস্তানে আটকে দিত, কিন্তু শীতল যুদ্ধের সময় আমেরিকা সরাসরি যুদ্ধে নামতে চাইছিল না। তাই সিআইএ সিদ্ধান্ত নিল পাকিস্তানকে মাধ্যম বানাবে। আইএসআই হয়ে উঠল সিআইএর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। সিআইএ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র ও অর্থ এলো। সৌদি আরবও সমান পরিমাণ অর্থ দিল। সব টাকা গেল আইএসআই এর মাধ্যমে, তারপর আফগান মুজাহিদিনদের কাছে। আইএসআই এর ভেতরে তৈরি হলো বিশেষ একটি শাখা, এস ডিরেক্টরেট, ব্রিগেডিয়ার মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে। এ শাখার একটাই কাজ, আফগান যুদ্ধ পরিচালনা। এই সময় সিআইএর গোপন অপারেশন বিশেষজ্ঞরা সরাসরি আইএসআই এর সঙ্গে কাজ করতেন। আইএসআই অফিসাররা আমেরিকায় প্রশিক্ষণ নিতেন। আইএসআই 10 বছরে রূপান্তরিত হলো একটা ছোট্ট সামরিক গোয়েন্দা সংস্থা থেকে দুনিয়ার সবচেয়ে বড় গোপন অপারেশন চালানো সংস্থায়। 1989 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সরে গেল। যুদ্ধ জিতল আফগান মুজাহিদিনরা, আর তাদের পেছনে ছিল আইএসআই। কিন্তু এই বিজয়ের একটা ভয়ঙ্কর মূল্য ছিল। আইএসআই এর তৈরি করা এই বিশাল জিহাদি নেটওয়ার্ক যুদ্ধ শেষেও থেকে গেল, অস্ত্র থেকে গেল, প্রশিক্ষিত যোদ্ধারা থেকে গেলেন। আর এই নেটওয়ার্কের মধ্যে বেড়ে উঠছিল এক যুবক, নাম ওসামা বিন লাদেন। সোভিয়েত যুদ্ধ শেষ হওয়ার পর আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হলো। বিভিন্ন মুজাহিদিন গোষ্ঠী একে অপরের সঙ্গে লড়াই করতে লাগল। 1990-এর দশকের মাঝামাঝি এক নতুন শক্তি উঠে এলো, অর্থাৎ আজকের তালেবান। আইএসআই তালেবানকে কৌশলগত সহায়তা ও গোয়েন্দা তথ্য দিল উত্তর জোটের বিরুদ্ধে লড়াই। কেন? কারণ পাকিস্তান চাইছিল আফগানিস্তানে এমন একটা সরকার যেটা তাদের প্রভাবাধীন থাকবে। ভারতের প্রভাব ঠেকাতে এটা ছিল তাদের কৌশল। 1996 সালে তালেবান কাবুল দখল করল। আফগানিস্তানে কঠোর ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলো। এদিকে কাশ্মীরেও আইএসআই এর ছায়া পড়তে লাগল। 1989 সাল থেকে ভারতীয় শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তীব্র হয়। আমেরিকার এফবিআই 2011 সালে প্রথমবার আমেরিকার আদালতে প্রকাশ্যে স্বীকার করল আইএসআই কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে এই বিদ্রোহ পরিচালনা ও তত্ত্বাবধান করে। লস্কর ই তৈয়বা, এই নামটা শুনে থাকবেন। এই সংগঠন দীর্ঘদিন ধরে আইএসআই এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে বলে অভিযোগ। 1990 দশকে কাশ্মীরে ছায়াযুদ্ধ চালাতে আইএসআই লস্কর ই তৈয়বাকে ব্যবহার করেছে বলে বিশ্লেষকদের অভিমত। আর এর সবচেয়ে ভয়াবহ পরিণতি দেখা গেল 2008 সালে 26 নভেম্বর মুম্বাইয়ে একসঙ্গে 12টি সমন্বিত সন্ত্রাসী হামলা। লস্কর ই তৈয়বার 10 জন সদস্য, 175 জন নিহত। 3 দিন ধরে চলল এই হামলা। তদন্তে যা বেরিয়ে এলো তা ভয়ঙ্কর। হামলাকারীদের মূল পরিকল্পনাকারী ডেভিড হেডলি আমেরিকান নাগরিক, কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত। তার বিচারে আদালতে সাক্ষ্য দিয়েছিলেন যে আইএসআই সংশ্লিষ্ট 2 জন কর্মকর্তা, সাজিদ মীর ও মেজর ইকবাল নামে পরিচিত একজন, তাকে নির্দেশনা দিতেন। মুম্বাইয়ের তাজ হোটেলের মডেল বানিয়ে দিয়েছিলেন যাতে হামলাকারীরা ভেতরের পথ চিনতে পারে। সন্ত্রাসবাদ তদন্তে খ্যাতনামা ফরাসি বিচারক জিয়া লুই বুগরিয়ের তদন্ত করে সিদ্ধান্তে এসেছিলেন সাজিদ মীর পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং সম্ভবত আইএসআইয়েরও সদস্য। মুম্বাই হামলার পেছনে ওসামা বিন লাদেনেরও যোগসূত্র পাওয়া যায়। অ্যাবোটাবাদ থেকে উদ্ধার হওয়া নথিতে দেখা গেছে বিন লাদেন লস্কর ই তৈয়বার নেতা হাফিজ সাইদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে ছিলেন। পাকিস্তান সরকার বারবার অস্বীকার করেছে আইএসআই এর প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, বলেছে এটা দুর্বৃত্ত উপাদান, মানে কিছু ব্যক্তি নিজেরাই করেছে, সংস্থা নয়। কিন্তু প্রশ্নটা থেকে যায়, এত বড় অপারেশন, এত গভীর পরিকল্পনা, এসব কি সত্যি প্রাতিষ্ঠানিক সমর্থন ছাড়া সম্ভব? ফিরে যায় অ্যাবোটাবাদে। বিন লাদেন মারা যাওয়ার পর পাকিস্তান নিজেই একটা তদন্ত কমিশন গঠন করল, প্রধান বিচারপতি জাভেদ ইকবালের নেতৃত্বে। 201 জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে তৈরি হলো 336 পৃষ্ঠার রিপোর্ট। সেই রিপোর্ট সরকার গোপন রাখল, কিন্তু 2013 সালে আল জাজিরা সেটা ফাঁস করে দিল। রিপোর্টে যা পাওয়া গেল তা চমকপ্রদ। পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা সংস্থার যৌথ ব্যর্থতা বিন লাদেনকে 9 বছর ধরে দেশে লুকিয়ে থাকতে সাহায্য করেছে। রিপোর্টে এই ব্যর্থতাকে বলা হয়েছে গভর্নমেন্ট ইমপ্লোশন সিনড্রোম, মানে সরকারের ভেতর থেকে ভেঙে পড়া। আরও জানা গেল বিন লাদেন 2005 সাল থেকে এই কম্পাউন্ডে ছিলেন, আর সেই বছরই পাকিস্তান গোয়েন্দা সংস্থা স্বাধীনভাবে তাকে খোঁজা বন্ধ করে দিয়েছিল। সাংবাদিক সিমাউর হার্শ 2015 সালে আরও বিস্ফোরক দাবি করেন। লন্ডন রিভিউ অফ বুকসের লেখা এক প্রতিবেদনে তিনি বলেন, আইএসআই 2006 সাল থেকে বিন লাদেনকে গৃহবন্দী অবস্থায় অ্যাবোটাবাদে রেখেছিল। এমনকি তখনকার সেনাপ্রধান পারভেজ কায়ানি ও আইএসআই প্রধান আহমেদ সুজা পাশা নাকি আমেরিকাকে সাহায্য করেছিলেন। পাকিস্তান এ দাবি সরাসরি অস্বীকার করেছে।
এই ঘটনা ঠিক আগেই আরেকটি ঘটনা আমেরিকা পাকিস্তান সম্পর্ককে তলানিতে নামিয়ে এনেছিল, রেমন্ড ডেভিস ঘটনা। 2011 সালের জানুয়ারিতে এক আমেরিকান সিআইএ ঠিকাদার লাহোরে 2 পাকিস্তানিকে গুলি করে হত্যা করেন, দাবি করেন আত্মরক্ষায় করেছেন। পাকিস্তান তাকে গ্রেফতার করে। কয়েক সপ্তাহ ধরে কূটনৈতিক টানাপোড়েন চলল। শেষমেশ $23 লাখ রক্তমূল্য দিয়ে নিহতদের পরিবারকে রাজি করিয়ে ডেভিসকে মুক্তি দেওয়া হলো। এই ঘটনার পরে সিআইএ আর আইএসআই এর সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। আমেরিকান কর্মকর্তারা হতাশ ছিলেন, কারণ আইএসআই এর কিছু অংশ এখনও জঙ্গি গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছিল বলে তাদের ধারণা ছিল। বিন লাদেনের মৃত্যুর পর পাকিস্তানের নিজস্ব সামরিক ও গোয়েন্দা বাহিনী বিরল অভ্যন্তরীণ সমালোচনার মুখে পড়ল, কারণ তারা নিজেদের ভূখণ্ডের গভীরে একটা বিদেশি সামরিক অভিযান ঠেকাতে বা শনাক্ত করতে ব্যর্থ হয়েছিল। এতক্ষণ একটা প্যাটার্ন স্পষ্ট হয়ে গেছে। আইএসআই শুধু একটা গোয়েন্দা সংস্থা নয়, এটা পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রণ করার একটা হাতিয়ার। পাকিস্তানের ইতিহাসে বেশ কয়েকবার সামরিক অভ্যুত্থান হয়েছে, প্রতিবারই আইএসআই কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। নির্বাচিত সরকারগুলোকে অস্থিতিশীল করা, রাজনৈতিক নেতাদের উপর নজরদারি, এমনকি কাকে নির্বাচনে জেতানো হবে সে সিদ্ধান্তেও প্রভাব ফেলা, এসব অভিযোগ বরাবরই উঠেছে। আইএসআই এর গঠন নিজেই এর শক্তির রহস্য বহন করে। এর মহাপরিচালক সবসময় পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মরত 3 তারকা জেনারেল। প্রধানমন্ত্রী তাকে নিয়োগ দেন বটে, কিন্তু সেনাপ্রধানের সুপারিশ অনুযায়ী সাধারণত 3 জন প্রার্থীর নাম থেকে বেছে নিতে হয়। মানে প্রকৃতি নিয়ন্ত্রণ থাকে সেনাবাহিনীর হাতে, বেসামরিক সরকারের হাতে নয়। আইএসআই এর কর্মী সংখ্যা প্রকাশ্যে কখনো জানানো হয়নি। বিশেষজ্ঞদের অনুমান প্রায় 10,000 কর্মকর্তা ও কর্মী, সোর্স ও তথ্যদাতাদের বাদ দিয়ে। কেউ কেউ বলেন এটা দুনিয়ার সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা, অন্তত কর্মী সংখ্যার দিক থেকে। ইসলামাবাদে আইএসআই এর সদর দপ্তরের প্রবেশপথ সম্পর্কে দ্য গার্ডিয়ানের সাংবাদিক ডেকলান ওয়ালশ লিখেছিলেন, কোনো সাইনবোর্ড নেই, শুধু একজন সাদা পোশাকের অফিসার পিস্তল নিয়ে দাঁড়িয়ে, আর ব্যারিকেড, সৈন্য আর শুকে দেখা কুকুরের ভিড়ের মধ্য দিয়ে যেতে হয়। প্রবেশপথের পাশেই একটা বেসরকারি হাসপাতাল। এই গোপনীয়তা আর রহস্যই আইএসআইকে আরও ভয়ঙ্কর করে তুলেছে, কারণ যাকে নিয়ন্ত্রণ করা যায় না, প্রশ্ন করা যায় না, তার ক্ষমতার কোনো সীমা থাকে না। আইএসআই এর এই গল্পটা একটা পুরনো প্রশ্নে গিয়ে শেষ হয়। একটা গোয়েন্দা সংস্থা কাকে রক্ষা করে, রাষ্ট্রকে নাকি রাষ্ট্রের ভেতরের একটা ক্ষুদ্র অংশকে? আইএসআই দাবি করে তারা পাকিস্তানের নিরাপত্তা রক্ষা করছে। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে তারা পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধেও তারা আমেরিকাকে সহায়তা করেছে। এমনকি বিন লাদেনের কুরিয়ারকে খুঁজে বের করার শুরুর দিকেও তথ্য তারা দিয়েছিল বলে আমেরিকান কর্মকর্তারা স্বীকার করেছেন। কিন্তু একই সংস্থা তালেবানকে সমর্থন দিয়েছে, লস্করে তৈয়বার মতো গোষ্ঠীকে অস্ত্র দিয়েছে, মুম্বাই হামলার পরিকল্পনাকারীদের সঙ্গে সংযোগ রেখেছে। বিন লাদেনের মতো মানুষকে হয় ইচ্ছাকৃতভাবে নয়তো ভয়াবহ অবহেলায় নিজের সামরিক একাডেমির পাশেই 9 বছর লুকিয়ে থাকতে দিয়েছে। একটা সংস্থা একই সঙ্গে কিভাবে মিত্র আর শত্রু দুটোই হতে পারে? উত্তরটা হয়তো আইএসআই এর জন্মেই লুকিয়ে আছে। এ সংস্থা তৈরি হয়েছিল একটা যুদ্ধের ব্যর্থতা থেকে, বেড়ে উঠেছিল 1971 সালের পরাজয়ের ছায়ায়, আর শক্তিশালী হয়েছিল তৃতীয় একটা যুদ্ধে, আফগানিস্তানে সোভিয়েতের বিরুদ্ধে। প্রতিটি যুদ্ধ তাদের শিখিয়েছে একটা জিনিস, ছায়ায় কাজ করো, প্রক্সি ব্যবহার করো, দায় কখনো স্বীকার করো না। আজ পাকিস্তানের সংসদ আইএসআইকে নিয়ন্ত্রণ করতে পারে না, বিচার বিভাগ তাদের জবাবদিহি করাতে পারে না, সংবাদ মাধ্যম তাদের প্রশ্ন করলে বিপদে পড়ে। আর সেই জবাবদিহিতাহীনতাই হয়তো সবচেয়ে বড় বিপদ, কারণ একটা গোয়েন্দা সংস্থা যখন কারো কাছে জবাব দিতে হয় না, তখন সেই সংস্থা একটা দেশের রক্ষা কবচ থেকে দেশের জন্য সবচেয়ে বড় অনিশ্চয়তায় পরিণত হতে পারে। আইএসআই আজও দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে রহস্যময় গোয়েন্দা সংস্থাগুলোর একটা। আর সে শক্তি ও রহস্যের আড়ালে কি চলছে সেটা সম্ভবত পুরোপুরি কেউ কখনো জানবে না।